আশ্চর্য এই পৃথিবীতে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা সাধারণ চোখে ধরা পড়ে না। আজকের গল্পে আমরা প্রবেশ করব সেই গা ছমছমে এক গ্রামে, যার নাম কুসুমপুর, যেখানে রাতের আধারে উধাও হয়ে যায় নিষ্পাপ শিশুরা, যেখানে বাতাসে আজও ঘুরে বেড়ায় এক অভিশপ্ত কাপালিকের আত্মা। আর এই সব কিছুর কেন্দ্রে রয়েছেন একজন তান্ত্রিক, যার নাম তারানাথ তান্ত্রিক। তিনি কি পারবেন সেই ভয়াল অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে? তাহলে চলুন শুরু করি লেখক অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও কাপালিকের রোষ। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল মাঝরাতের গল্পকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে শুরু করছি লেখক অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও কাপালিকের রোষ। সারাদিন আপিসে বসে কলম পেশার পরে কিঞ্চিত চা সহযোগে গল্পগুজব না করলে দিনটাই কেমন যেন মাটি মাটি হয়ে যায়। আমাদের আপিসের উল্টো দিকে বিহারি বাবুলারের চায়ের দোকান আছে। সেখানকার মোষের দুধের চা আহা, ঠিক যেন অমৃত সমান। অন্য দিনের মতোই তিনখানা চায়ের ভার ফুৎকারে উড়িয়ে দেওয়ার পরেও গজপতিবাবুর কোনো রকম দেখা মিলল না। কিন্তু সওদাগরি আপিসের বড়বাবু গজপতিবাবুর তো এমনটা হয় না। অফিস ছুটির পর এনার সঙ্গে চা খেতে খেতে রাজনীতি থেকে শুরু করে ভক্তিযোগ হেন কোনো বিষয় নেই যেটা নিয়ে আমাদের মধ্যে গভীর আলোচনা হয় না। অনেক সময়ে সেই আলোচনা তর্ক বিতর্ক অবধি পৌঁছে যায় ঠিকই, কিন্তু সেই আলোচনা না করলে ঠিক যেন আমাদের পেটের ভাত হজম হয় না। কিন্তু আজ যেন বিধিবাম। এতক্ষণ অপেক্ষা করার পরেও গজপতি বাবুর কোনোরূপ দেখা সাক্ষাৎ মিলল না। অতএব অগতির গতি তারানাথের বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। মঠ লেনের মোড়ে পৌঁছে দেখি উড়েদের তেলে ভাজার দোকানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। তাই সেখান থেকে এক সের জিলাপি আর পাসিং শোয়ের একখানি প্যাকেট কিনে ফেললাম। তারানাথের বাড়ি পৌঁছে কড়া নাড়া দিতেই কিছুক্ষণের মধ্যেই দরজাটা খুলে গেল। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে চারিমা। তারপর সে একগাল হাসি হেসে বলল, আরে কাকা বাবুজি, আসুন আসুন। আমি চারির হাতে জিলাপির চ্যাঙারিটা ধরিয়ে দিয়ে বললাম, কি ব্যাপার চারি, ঠাকুর মশাই কোথায়? বাবা ভিতরেই আছেন, আপনি ভিতরে আসুন। আমি চটি খুলে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের মধ্যে প্রবেশ করতেই একেবারে হতভম্ব হয়ে গেলাম। দেখি স্বয়ং কিশোরী সেন সেখানে এসে বসে আছে। আমাকে খানিকটা বিস্মিত হতে দেখে বলল, আরে বিভূতি যে, এসো হে এসো এসো, তোমারই জন্য তো বসে আছি। আচ্ছা কিশোরী, তুমি কি করে জানলে যে আজ আমি আসব? আমার তো আজ আসবার কোনো কথাই ছিল না। তা তুমি আজকাল ঠাকুর মশাইয়ের দেখা দেখি তন্ত্র সাধনা শুরু করলে নাকি হে? হ্যাঁ, কি যে বলো বিভূতি, এই সামান্য ব্যাপারের জন্য কি আর তন্ত্র মন্ত্র জানতে হয়? ওসব আমাদের ঠাকুর মশাইয়ের কর্ম। আজ এমন বাদলা করেছে যাকে বলে একেবারে আড্ডার খাস মেজাজ। সেখানে কিশোরী আর বিভূতি না এসে যাবে কোথায়? এমন বাদলা দিনেই তো ঠাকুর মশাইয়ের গল্প, ওহো থুরি থুরি থুরি, সত্যি ঘটনাগুলো জমে। কি ভুল বললাম নাকি? কিশোরীর কথা যে একেবারে ভুল নয় সেটা আমি বেশ ভালো করেই জানি।
তাই আর কোনো কথা না বাড়িয়ে তারানাথের জন্য আনা একটা পাসিং শো ওনার দিকে দিয়ে বললাম, তা ঠাকুরমশাই, আজ একটা ভালো গল্প হবে নাকি? তারানাথ হাত বাড়িয়ে পাসিং শোয়ের প্যাকেটটা নিল বটে, কিন্তু তার মুখে বিশেষ প্রফুল্লতা দেখলাম না। সে বিরস মুখে বলল, না, তোমাদের কাছে গল্প বলতে ইচ্ছে করে না। তোমরা তো আবার আমার গল্প অবিশ্বাস করো, কি তাই তো? কি যে বলেন ঠাকুরমশাই, আমরা তো আপনার সব গল্প অবিশ্বাস করি না, শুধুমাত্র ওই বিশেষ বিশেষ গল্প বাদে, মানে যেগুলো একেবারেই বিশ্বাস করার মতো নয় সেগুলো বাদে। কিশোরীর কথায় তারানাথ চটে উঠতে যাচ্ছিল। আমি কিশোরীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কথার মোড় ঘোরাবার জন্য বললাম, ঠাকুরমশাই, আপনি কিশোরীর কথা ছেড়ে দিন। আসল কথা হচ্ছে, আপনার গল্প যদি সত্যি হয় তাহলে আমরা বিশ্বাস করলেই বা কি আর না করলেই বা কি এসে যায়? সত্য তো কারোর মতামত নির্ভর নয়, তাই না? হবে হবে, গল্প নিশ্চয়ই হবে। তার আগে চা দিতে বলি। তারানাথের কথা শেষ হওয়ার আগে চারি একটা থালায় জিলাপি আর মুড়ির মোয়া সাজিয়ে নিয়ে এলো। কাকাবাবুরা, আগে মুড়ির মোয়া আর জিলিপি খান, আমি চা বসিয়ে দিয়েছি। কিশোরী একখানা মুড়ির মোয়া মুখের ভেতর চালান করে দিয়ে বলল, কিরে চারি, এই মুড়ির মোয়া কোথা থেকে পেলি? কোথায় পাবো, আমি নিজেই বানিয়েছি। দারুণ স্বাদ হয়েছে রে মা। চারি চলে যেতেই তারানাথ শুরু করলো, কার মেয়ে দেখতে হবে না? ওর মা ছিল একেবারে লক্ষ্মী প্রতিমার মতন। আমার এই ঘরকে সে বাড়ি বানিয়েছিল, বুঝলে? সত্যি কথা বলছি ঠাকুরমশাই, চারির হাতের এই মুড়ির মোয়া খেয়ে আমার স্বর্গীয় মায়ের কথা মনে করিয়ে দিল। কথাগুলো বলতে বলতে কিশোরীর চোখের কোণ ভিজে এলো। ইতিমধ্যে চারি চা নিয়ে চলে এসেছে। পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ প্যাকেট থেকে একখানি সিগারেট বের করলো। তারপর অগ্নি সংযোগ করে চোখ বন্ধ করে সেটাতে একটা শুক টান দিল। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো, তা ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। ততদিনে মধুসুন্দরী দেবীর ব্যাপারটা মিটে গিয়েছে। মায়ের আদেশে বাড়িতে বসে ঘোরতর সংসার করছি। এর সঙ্গে হাত দেখি, কবচ দিই, মুখ দেখে ভাগ্য গণনা করি। আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা জমাতে পারিনি কখনোই। দেবী বলেই দিয়েছিলেন, অন্যের কষ্ট হবে না, কিন্তু ধনীও হতে পারবো না। এই কথাটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মিলে গিয়েছিল। তাই এমনভাবেই দিন কেটে যাচ্ছিল, বুঝলে? সেই দিনটা ছিল জন্মাষ্টমী। সকালে বৈঠকখানায় বসে আছি, চারিদিক থেকে শুনতে পাচ্ছি শঙ্খধ্বনি, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে তালের বড়ার গন্ধ। অবশ্যই তার একটা কারণ আছে বই কি। চারির মায়ের হাতের তৈরি গোটা 10 তালের বড়া খেয়ে আমি সবে মাত্র এসেছি। তোমরা তো জানোই, পেট ভর্তি থাকলে কাজে ফুর্তি আসে। তাই খোশ মেজাজে বসে একটা পঞ্জিকা দেখছিলাম। এমন সময় একজন বছর 50-এর পৌর ভদ্রলোক ঘরের মধ্যে প্রবেশ করল। গায়ের রং শ্যামলা, মুখে বয়সের রেখা দেখা গেলেও চোখে এখনো স্পষ্ট কর্মঠতার ছাপ, যদিও এই মুহূর্তে সেই দৃষ্টিতে লুকিয়ে রয়েছে কোনো এক বিপদের আশঙ্কা। মাথার চুলে ধূসরতা দেখা দিয়েছে, তবে দৃষ্টিতে এক ধরনের তীক্ষ্ণতা রয়ে গেছে, যেন বহু অভিজ্ঞতা জমে আছে তার মধ্যে।
পরনে মাঝারি পাটের ধুতি, ধূসর রঙের হালকা মোটা কাপড়ের ফতুয়া। তিনি এবার করো জোরে বললেন, নমস্কার, আমার নাম হরিপদ। আজ্ঞে, আপনি কি তারানাথ জ্যোতিষার্ণব? আগে হ্যাঁ, কি দরকার বলুন। সাথে সাথেই সেই ভদ্রলোক এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করার জন্য এগিয়ে এসে বললেন, প্রণাম নেবেন ঠাকুরমশাই। ছি ছি, এ আপনি কি করছেন? আপনি বয়োজ্যেষ্ঠ। ঠাকুরমশাই, আমাদেরকে বাঁচান। শুনুন, ভেঙে পড়বেন না। আপনারা কি কোনরূপ তান্ত্রিক বিপদের সম্মুখীন হয়েছেন? এইবার বিস্মিত হওয়ার পালা সেই ভদ্রলোকের। তিনি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে আমার পানে চেয়ে করো জোড়ে আমাকে নমস্কার করে বললেন, ঠাকুরমশাই, আপনার সম্পর্কে যা যা শুনেছি তা একেবারে সঠিক, আর শুধুমাত্র আপনিই পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। দেখুন, সবই মায়ের কৃপা। তার আশীর্বাদ ভিন্ন আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। আপনি আসন গ্রহণ করুন, তারপরে পুরো ব্যাপারটা আমাকে খুলে বলুন, নইলে প্রতিকার করতে একটু বেশি সময় লেগে যাবে, যা আপনার কাছে বিন্দুমাত্রও নেই। আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ 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 ঠাকুরমশাই, আপনি একেবারে ঠিক কথা বলেছেন। আপনার মতো জ্ঞানী মানুষের সান্নিধ্যে আসতে পেরে আমি সত্যিই ধন্য। আমি যে কে সে একটু বলি আপনাকে। আমার নাম হরিপদ পাল। জন্ম এই বাংলারই এক অচপাড়া গায়ে, কুসুমপুর। শোনা যায় এককালে এই গ্রামে ছিল সোনার ফসল আর সোনার মানুষের ছায়া। এখনও সেই কিছুটা রয়ে গেছে, তবে এখনকার বাতাসে যেন কোথাও একটা ভারী ভারী ভাব, একটু ভয় ভীতি মিশে রয়েছে। আমি ওই কুসুমপুরের জমিদার শ্রীযুক্ত রাধানাথ মুখুজ্জের গোমস্তা। 30 বছরের বেশি সময় ধরে আমি তার বিশ্বস্ত কর্মচারী হিসেবে কাজ করছি। আহা, জমিদার মশাইয়ের মতন মানুষ আর একটিও নেই আমাদের কুসুমপুর গ্রামে। আজকাল যেখানে চারপাশে শোষণের খবর শোনা যায়, সেখানে তিনি তার প্রজাদের জন্য ঠিক ঠিক যেন এক ছায়াদানকারী বটবৃক্ষ। এমন সহানুভূতিশীল, এমন দায়িত্ববান শাসক সত্যি বলছি খুব কমই দেখেছি আমি আমার এই জীবনে। কিন্তু ঠাকুরমশাই, আজ আমি আপনার কাছে এসেছি এক আশঙ্কাজনক ঘটনার কথা বলার জন্য। বিগত 7 দিন ধরে এক অভিশপ্ত ছায়া নেমে এসেছে আমাদের কুসুমপুরের ওপরে। মনে হচ্ছে যেন অন্ধকারের হাত আমাদের সবার গলা টিপে ধরেছে, অথচ কেউ কিছু দেখতেও পারছে না। জানেন ঠাকুরমশাই, একই দিনে পরপর 3 বাচ্চা মেয়ে, সবার বয়স 12-র নিচে, একেবারে উধাও হয়ে গেল গ্রাম থেকে। কোনো চিহ্নই নেই, আর এর কোনো সুরাহাও খুঁজে পাচ্ছি না। এক মুহূর্ত আগেও যারা খেলা করছিল পুকুর পাড়ে, তাদের আর এক মুহূর্তে খুঁজে পাওয়া যায় না। প্রথমে আমরা ভাবলাম হয়তো বাড়ির আশেপাশেই কোথাও লুকিয়ে পড়েছে। শিশুদের কিনা রাগ করে পালিয়ে যাওয়া কিংবা গাছে উঠে খেলা করার স্বভাব থাকে। কিন্তু যখন 2 দিন 3 দিন কেটে গেল আর কেউ ফিরল না, তখন আমাদের বুকটা কেঁপে উঠল। প্রথমে হারিয়ে গেল সুভাষের মেয়ে রানু। আহারে, কি মিষ্টি মেয়ে ছিল। সকালবেলা ঠাকুরের ফুল তুলতে গিয়ে আর ফিরল না সে। দ্বিতীয়জন নন্দলাল চক্রবর্তী, তার নাতনি, ওর নাম মালতী। পুকুরে জল আনতে গিয়েছিল বেচারি, নিজেরই বড়দিদির সঙ্গে। তার বড়দি বলছে সামান্য সময়ের জন্য সে নাকি চোখ ফিরিয়ে নিয়েছিল অন্যদিকে, তারপর নাকি তাকে আর দেখতে পায়নি। আর তৃতীয়জন, বললে বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, তৃতীয়জন আমার নিজের নাতনি।
লক্ষ্মী। ঠিক যেন মাথার উপর বাজ পড়লো সেদিন। সন্ধ্যের পর বাড়ির উঠোনে খেলা করছিল, একটু পরে আমরা আর কেউ খুঁজে পেলাম না জানেন। সারা রাত আমরা মশাল হাতে মাঠে মাঠে, নদীর পাড়ে, বট গাছের নিচে, সব জায়গায় খুঁজেছি। কোথাও নেই সে, তার কোনো চিহ্নও পাইনি। আপনি বলুন, এইভাবে যদি চলতে থাকে তাহলে গ্রাম তো আর গ্রাম থাকবে না, এক আতঙ্কের গহ্বর হয়ে উঠবে। জমিদার মশাই নিজেও অত্যন্ত চিন্তিত এই বিষয়ে। তিনি থানাতেও তার লোক পাঠিয়েছেন, কিন্তু আপনি তো জানেন এই অঞ্চলের পুলিশ কিভাবে কাজ করে। 3 দিন পরে পুলিশ এসে বলল, বাচ্চারা তো এমনিই পালায়, হয়তো কারোর সঙ্গে গেছে, পরে ফিরে আসবে। আপনি বলুন ঠাকুর মশাই, এটা কি এমনি কোথাও চলে যাওয়ার ঘটনা, নাকি কোনো সাধারণ ঘটনা? আমার মনে হচ্ছে এখানে কিছু আছে, কিছু একটা আছে, কোনো এক অজানা শক্তি, অথবা কেউ যে আমাদের গ্রাম থেকে এই অমূল্য রত্নগুলোকে কেড়ে নিচ্ছে। এই মেয়েগুলো শুধু সন্তান নয়, আমাদের ভবিষ্যৎ তো বলুন। যদি আজ আমরা চুপ থাকি, কাল হয়তো এই গ্রামে আর কোনো শিশুই নিরাপদ থাকবে না ঠাকুরমশাই। আমি আপনার সম্পর্কে জানতে পেরেই আর কাল বিলম্ব না করে ছুটে এলাম। শুনেছি আপনি মানুষের দুঃখ সুখ বোঝেন, মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আমাদের পাশেও একটু দাঁড়ান ঠাকুরমশাই। আপনার মতো মানুষদের দরকার আমাদের এই দুঃসময়ে। আপনি যদি পারেন একটু সাহায্য করুন আমাদের, ফিরিয়ে দেবেন না। অন্তত কিছু আলো ফেলুন এই অন্ধকারে। আমার বয়স এই 50-এর মতোই, জীবন অনেকটাই কেটে গিয়েছে, কিন্তু এই কোমল শিশুদের যদি আমি রক্ষা করতে না পারি, তবে এত বছরের সৎ পরিশ্রমের কোনো মূল্যই থাকবে না আমার কাছে। জানেন ঠাকুরমশাই, এই সময় কেউ মুখে প্রকাশ না করলেও প্রত্যেকে বেশ ভয়ে থাকে, সবাই ভয় পায়। রাত বিরতে বাইরে কেউ বেরোতেই চায় না। মা বোনেরা বাড়ির দরজা বন্ধ করে রাখেন, ছোট ছেলেমেয়েরা কেঁদে ওঠে, মা বাইরে যাব না, সবসময় এটাই বলতে থাকে বাচ্চারা। আপনিই বলুন, এমন করে কি একটা গ্রাম চলতে পারে? আমার চোখের সামনে দিয়ে সব কিছু যেন বদলে যাচ্ছে ঠাকুরমশাই। কুসুমপুর, আমাদের কুসুমপুর, যেটা ছিল প্রাণবন্ত, সুখী, গানে আর হাসিতে ভরপুর, আজ যেন এক নিঃশব্দ, মৃত্যু ভয়ে কাঁপা ভূতের গ্রাম। বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি চাই না আমার নাতনির কাহিনী কোনো জনশ্রুতি হয়ে থাকুক, অথবা নিরুদ্দেশ হয়ে থানার ফাইলের নিচে চাপা পড়ে থাকুক। আমি সত্যিটা চাই, সবার সামনে যেন সত্যিটা বেরিয়ে আসে, সেটাই আমি চাই। আমি চাই মানুষ আবার হাসুক, আনন্দ করুক, গান গাক, উল্লাস করুক, সহাস্যে সারা গ্রামে ঘুরে বেড়াক, বুক ফুলিয়ে, মাথা উঁচু করে। তাই আপনার কাছে এসেছি, আপনাকে করজোরে অনুরোধ করছি। একমাত্র আপনিই পারেন আমাদের কুসুমপুর গ্রামকে রক্ষা করতে, নয়তো আমাদের গ্রামটা হারিয়ে যাবে অন্ধকারে। কিছু একটা করুন ঠাকুরমশাই। তারপরে আমি তো একজন দাদু, শুধু দাদু কেন, আমি একজন প্রজা, জমিদার মশাইয়ের গোমস্তা, একজন মানুষ হিসাবে তো নিজের কিছু কর্তব্য আছে বলুন। সেই জন্যই আপনার কাছে আসা। আপনি আমাদের নিরাশ করবেন না ঠাকুরমশাই। এতক্ষণ কথা বলার পর হরিপদ থামলেন। ব্যাপারটা যে বেজায় জটিল সেটা বেশ টের পাচ্ছি। তার থেকেও যেটা বেশি ভয় লাগছে সেটা হলো কুসুমপুর গ্রামে
কি এমন হয়ে গেল যে তিনটে মেয়ে নিরুদ্দেশ হয়ে গেল? আমার মনে কিছু প্রশ্ন এসেছে, সেটা নিরসন করবার জন্য পুনরায় হরিপদবাবুকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা হরিপদবাবু, আমি কিছু প্রশ্ন করতে চাই, আশা করি আপনি সঠিক উত্তরই দেবেন। নিশ্চয়ই ঠাকুরমশাই, বলুন আপনি কি জানতে চান। বেশ, তাহলে ভালো করে ভেবে বলুন তো দেখি, কিছুদিন অথবা কিছুকাল পূর্বে কোনো কাপালি কি আপনাদের গ্রামে এসেছিল, এবং সে কি কোনো কারণে আপনাদের দ্বারা অপমানিত হয়েছিল? কাপালিক, যতদূর মনে পড়ে ঠাকুরমশাই, 2-4 বছরের মধ্যে তো গ্রামে কোনো কাপালিক আসেনি। কিন্তু হ্যাঁ, একবার এক কাপালিক এসেছিল বটে। সে তো প্রায় বছর 20 আগেকার কথা। কিন্তু আপনি সেই কথা জানলেন কিভাবে? আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু তার আগে বলুন তো, সেই কাপালিকের সঙ্গে আপনাদের গ্রামের কারোর কি বাগবিতণ্ডা হয়েছিল? সে তো অনেক দিন আগের কথা, আপনাকে তো বললামই, তাও প্রায় বছর 20 বেশি বই কম হবে না। এখন যে আমিও প্রায় ভুলেই গেছি, তবে এইটুকু মনে আছে, সেই রাতে কুসুমপুর গ্রামের আকাশ যেন অদ্ভুত রকম কালো হয়ে গিয়েছিল। এক ফোঁটা চাঁদের আলো ছিল না, গা ছমছম করা একটা হাওয়া বইছিল, যেন কেউ ফিসফিস করে কানে কানে কিছু বলছে। সেবার অন্যান্য বারের মতোই রক্ষাকালী মায়ের পুজোর আয়োজন করা হয়েছিল আমাদের গ্রামে। সারা গ্রাম জুড়ে আলোকসজ্জা, ঢাক ঢোল আর মানুষের উৎসাহ দেখে মনে হয়েছিল এ যেন উৎসব নয়, একটা যুদ্ধের প্রস্তুতি চলছে। এমনিতে কালী পুজো মানেই রাত্রির সাধনা। সেই রাতেই সব অশুভ শক্তি যেমন জেগে ওঠে, তেমনি প্রহরাও বসানো হয় দেবীর অনুগতদের তরফে। আর ঠিক তখনই সেই মানুষটা এলো। না, মানুষ বলা যাবে না, মানুষ বলা ভুল। সে ছিল এক কাপালিক, গা চওড়া, রুদ্রবদন, গলায় রক্তমাখা রুদ্রাক্ষের মালা, আর চোখে এক এমন দৃষ্টি যার দিকে তাকালেই বুকটা কেঁপে উঠত। সে হঠাৎ এসে পুজোর মাঝে দাঁড়িয়ে পড়ে আর চিৎকার করে পুজো বন্ধ করার নির্দেশ দেয়। পুজো বন্ধ করো, আজ রক্ষাকালী পূর্ণরাত্রি। এই রাত্রি আমার। এই মাটিতে আমি আমার সাধনা করব, বলি হবে, 3টি কুমারী কন্যা লাগবে। এই দেবীর আশীর্বাদে সিদ্ধি লাভ হবে আমার। কাপালিকের মুখে এই কথা শুনে গ্রামের লোকজন সব হতভম্ব হয়ে যায়। কেউ বুঝে উঠতে পারে না যে এবার কি করবে তারা। সবাই ভাবতে থাকে যে এমন উন্মাদ এলো কোথা থেকে। মেয়েরা মায়েরা কাঁপতে কাঁপতে মায়ের চরণে বসে পড়ল। পুরোহিত মশাইও থেমে গেল, ঢাকিরাও তাদের বাজনা থামিয়ে দিল। জমিদার শ্রীযুক্ত রাধানাথ মুখুজ্জে তখনও উপস্থিত ছিলেন না, তবে খবর পেয়েই তিনি তাড়াতাড়ি চলেও এলেন। জমিদার মশাই একা এলেন না, এলেন তার লাঠিয়ালদের সঙ্গে করে নিয়ে। দৃঢ় চেহারার এক মানুষ আমাদের জমিদার মশাই। চোখ দুটো যেন আগুনে জ্বলজ্বল করছে, অথচ তেমনই স্নিগ্ধ কিন্তু অটল দৃষ্টি তার। তিনি কাপালিককে প্রশ্ন করলেন, এই পবিত্র পুজোয় তুমি কার আদেশে বিঘ্ন ঘটাচ্ছ? কার সাধনায় তুমি মেয়েদের বলি চাও? এই গ্রামে তো দেবীর পুজোয় কোনোদিন এমন ঘৃণ্য প্রথা ছিল না। আমি বলি চাই, মা রক্তচণ্ডীর আদেশ পেয়েছি আমি।
এই 3 কুমারী মেয়ে নির্ধারিত। তাদের এই রাত্রে বলি দিলে আমি পেয়ে যাব সিদ্ধি। দেবী রক্ষা করবেন গোটা অঞ্চলটা। আমার প্রাণের বিনিময় হলেও আমি এই সাধনা করব। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল গোটা পরিবেশ। আকাশের মেঘের গর্জনে কেঁপে উঠল মাটিও। কিন্তু জমিদার মশাই নরম হলেন না। তিনি বললেন, এই পবিত্র ভূমিকে রক্তে রাঙানোর অধিকার তোমার নেই। এই পুজো মানুষের বিশ্বাস, আর সেই বিশ্বাসে আতঙ্কের ছায়া ফেলতে দেব না। লাঠিয়ালরা, এই কাপালিককে ধরে ফেলো। জমিদার মশাইয়ের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে লাঠিয়ালরা কাপালিককে ধরতে উদ্যত হলো। কিন্তু তার ফলে কাপালিকের সঙ্গে লাঠিয়ালদের তীব্র সংঘর্ষ শুরু হলো। অবশেষে কাপালিককে ধরে ফেলাও হলো। কিন্তু তারপরেও তখনও সে হেসেই চলেছে, সেই হাসি। ঠাকুরমশাই, সেই হাসি আমি কোনোদিনও ভুলতে পারবো না। সে তখন হাসতে হাসতে বলেছিল, যতদিন না এই রক্তচন্দ্র উঠবে ততদিন আমার সাধনা চলবে। আমি ফিরে আসব, আমি আবার আসব। 3 কুমারী, 3 রক্তবিন্দু, 3 প্রহর। তারপর সেই কুমারী মেয়েদের বাড়ি পাঠিয়ে দিয়ে জমিদার বাবু নির্দেশ দিলেন কাপালিককে মেরে তার শরীরটাকে জঙ্গলের একেবারে শেষ প্রান্তে শ্মশান সংলগ্ন কুয়োর মধ্যে পুঁতে ফেলতে। জমিদার বাবুর লাঠিয়ালরা জমিদার বাবুর নির্দেশ পেয়ে সেই মতোই কাজ করল। কিন্তু এখন বুঝতে পারছি গল্পটা সেখানেই শেষ হয়নি। ঠিক 20 বছর পরে সেই একই রাত্রে আর সামনে সেই একই অমাবস্যা আবার হারিয়ে গেল 3টি কন্যা। কারো চোখের সামনে থেকে, কারোর কোলে বসা থাকা অবস্থায়। কোথাও এক ফোঁটা রক্ত, এক টুকরো কাপড় পর্যন্ত পাওয়া গেল না। লোকেরা বলল সেই কাপালিক নাকি ফিরে এসেছে ঠাকুর মশাই। কেউ কেউ বলল সে নাকি সত্যি সিদ্ধি লাভ করেছিল তার মৃত্যুর আগে। এখন সে বেঁচে নেই ঠিকই, কিন্তু ছায়া হয়ে ঘোরে, বিশেষ করে রক্তচন্দ্র ওঠার রাতে। ঠিক তখনই যখন মা রক্ষাকালীর চোখে আগুন জ্বলে ওঠে। তারপর বছর পেরিয়ে যায়। মাঝে মাঝে শান্তি নামে, আবার কখনো অশান্তি। যারা জানতো তারা চুপ থাকলো, যারা জন্মালো পরে তারা কিছুই জানলো না। কেবল আমি জানি সেই রাতটা আজও ফুরায়নি। 3 কুমারী, 3 প্রহর, 3 রক্তবিন্দু। হ্যাঁ, সেই রাত সত্যি আজও ফুরায়নি ঠাকুর মশাই। আজও সেই কাপালিকের ফিসফিস কণ্ঠস্বর আমার কানে বাজে। ঠাকুর মশাই, এতদিন পরে আবার সেই অভিশাপ ফিরে এসেছে। এবার তো সেই নরাধম কাপালিক আমার নাতনি সহ 3 জনকে নিয়েছে। কিন্তু এইভাবে চলতে থাকলে তো পুরো গ্রাম একদম তছনছ হয়ে যাবে, আর একটা মেয়েও বেঁচে থাকতে পারবে না। আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই, কিছু একটা করুন। দেখুন হরিপদবাবু, আমার পক্ষে যা সম্ভব আমি নিশ্চয়ই চেষ্টা করব। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তাহলে এখন আপনি বাড়ি ফিরে যান। সামনের শনিবারে আমি আপনাদের গ্রামে যাব। কথাটা শুনেই হরিপদবাবুর মুখের মধ্যে নেমে এলো দুশ্চিন্তার করাল ছায়া। তার মনের মধ্যে এতক্ষণ যে আশার সঞ্চার হয়েছিল সেটা যেন ফুৎকারে নিভে গেছে। সেটা ওনার মুখ থেকে বেশ ভালোই বুঝতে পারছিলাম আমি।
তাই তার কাতর মুখ দেখে আমার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলাম। ওনাকে বললাম, তাই হবে হরিপদবাবু, আমার হাতের কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপর একেবারে আহারাদি সেরে দুপুর দুপুর বেরিয়ে পড়া যাবে। এখন আমি এদিকের কাজগুলো একটু সেরে নিই, কেমন? আমার কথার উত্তরে হরিপদবাবু শুধু মাথাটা নাড়লেন, তারপর একইভাবে চুপ করে বসে রইলেন মাথা নিচু করে। আমি বাড়ির জন্য বাজার সেরে নিলাম। স্ত্রীকে সব কিছু বলতে সে আমাদের জন্য আলু সিদ্ধ দিয়ে ভাতে ভাত করে দিল। সেটা খেয়েই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম কুসুমপুর গ্রামের উদ্দেশ্যে। এখনকার দিনের মতো এত ভালো যানবাহনের ব্যবস্থা ছিল না তখন, সে তো তোমরা জানোই। তাই ট্রেনে ঘন্টা দুয়েক চলার পরে আমরা নামলাম কুসুমপুর গ্রামের পার্শ্ববর্তী স্টেশনে। হরিপদবাবু তার নাতনির দুশ্চিন্তায় একেবারে নাজেহাল হয়ে পড়েছেন, কিন্তু এইভাবে তো আর যাত্রা করা যায় না। তাই স্টেশনের বাইরে একটা চায়ের দোকান থেকে আমরা দুজনেই চা আর নিমকি খেয়ে নিলাম। অবশ্য হরিপদবাবু কিছুতেই নিমকি খেতে চাইছিলেন না, কারণ লক্ষ্মী নিমকি খেতে খুবই ভালোবাসত। তার অন্তরে কিরূপ আন্দোলন চলছে সেটা বুঝতে পেরে আর তাকে জোর করলাম না আমি। স্টেশনের বাইরে সার দিয়ে গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ওনাকে সাথে নিয়েই সেই দিকে এগোলাম। বেশিরভাগ গাড়োয়ানি কুসুমপুর গ্রামে যেতে রাজি হলো না। অবশেষে এক গাড়োয়ানকে পেলাম, সে আমাদেরকে সেখানে নিয়ে যাবে তাতে রাজি হলো। আমরা সেই গাড়োয়ানের গরুর গাড়িতে উঠে বসলাম। যথারীতি সে গাড়ি ছেড়ে দিল। এতদিন পরে গ্রামে ফিরে মনের মধ্যে শৈশবের যে ছবিগুলো আঁকা আছে সেগুলো আবার দেখতে পাচ্ছিলাম। এত মুক্ত আকাশ আবার কবে দেখব সেটা অনেক দিন ধরেই ভাবছিলাম। আচমকা এরকম একটা সুযোগ এসে যাবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের সুবর্ণ ভূমি। সেদিকে তাকালেই মনে হচ্ছে যেন প্রকৃতি রং তুলি নিয়ে নিজেই নিজের আপন খেয়ালে রাঙিয়ে চলেছে। তার সাথে ক্ষেতের মধ্যে বয়ে চলা মৃদুমন্দ বাতাসে ধানের শীষগুলো নেচে চলেছে তার নিজস্ব ছন্দে। গাঁয়ের মেয়ে বউরা কাঁধে কলসি নিয়ে পুকুর থেকে জল নিয়ে বাড়ি ফিরছে। জলের ফোঁটা মাটিতে পড়ে সোঁদা গন্ধ বেরোচ্ছে। মাটির সেই সোঁদা গন্ধ এখনো আমার মনকে পাগল করে দেয়। ছোট ছোট ছেলেমেয়েরা পাঠশালা থেকে ফিরছে বই আর মাদুর হাতে। যখনকার কথা বলছি তখনকার সময়ে ঘরে ঘরে এত বিজলি বাতির প্রচলন হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে রাস্তাঘাট ছিল পায়ে চলা মিঠো পথ। তার উপরে বেশিরভাগ রাস্তাতেই বড় বড় গাছের ছাউনির মতো হয়ে রয়েছে। সব থেকে মজার ব্যাপার হলো এক একটা বাড়ির সামনে অনেকখানি জমি জমা দখল করে রাখত। আম বাগান, জাম বাগান, আলুর ক্ষেত, সুপারির বাগান, আরো কত কি তারা করে রাখত। এই সবের কারণেই কারোর বাড়ি যেতে হলে বেশ কিছুটা সময় লেগে যেত। এইবার বুঝতে পারছো রাতের বেলায় গ্রামের রাস্তায় চলাফেরা করতে কতটা বিপজ্জনক ছিল। সাপখোপের ভয় তো ছিলই, তার উপরে কোনো জন্তু জানোয়ার যদি
খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে তাহলে তো আর রক্ষে নেই। তাই সেই সময়ে রাতের বেলায় লোক রাস্তায় বের হলে নিদেন পক্ষে একখানা হারিকেন নিয়েই যেত। অবশ্যই পূর্ণিমার রাত হলে অবস্থাটা অন্যরকম হয়ে যেত বটে। দল বেঁধে পথে ঘাটে বেড়াতে কোনো অসুবিধাই হতো না। মাথার উপর অমন সুন্দর চাঁদের মতো আলোর জ্যোৎস্না গোটা পরিবেশটাকে ভরিয়ে রাখত। হরিপদ বাবুর বাড়ি যাওয়ার পথে রাস্তার মধ্যে পড়ল বেশ কয়েকটা চায়ের দোকান। সেখানে চলছে চা পানের পরে নানান বয়সের লোকেদের গল্প গুজব। এই কিছুটা পথ পেরোনোর পরে চোখ পড়ল সুবিশাল আম বাগান, কাঁঠাল, পেয়ারার বাগান। এরকম গাছ ভর্তি ফল দেখে আমার চোখ জুড়িয়ে যেতে লাগলো। এমন মন পাগল করা পরিবেশে এতদিন পর আবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য হরিপদবাবুকে মনে মনে ধন্যবাদ দিতে লাগলাম। এরকম ভাবে আরো বেশ খানিকটা পথ পেরোনোর পর এতক্ষণ চুপ করে থাকলেও হরিপদবাবু এবারে মুখ খুললেন। তিনি গাড়োয়ানকে নির্দেশ দিয়ে বললেন, এই 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 গাড়োয়ান ভাই, রোককে রোককে, এই 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 যে সামনের 3 মাথাটা দেখছো, ওই 3 মাথার মোড় থেকে টাইনে যাবে। হ্যাঁ, গ্রামে প্রবেশ করা মাত্রই আমার মনের মধ্যে কেবলই যেন একটা কুডাক ডেকেই চলেছে। মনে হচ্ছে কেউ যেন আমাকে দূর থেকে দেখছে। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর কৃপায় বিপদের আগাম পূর্বাভাস আমি পাই। যখন হরিপদবাবুর বাড়ির সামনাসামনি সেই গাড়ি এসে উপস্থিত হয়, আমি নিচে নেমে আচমকা কিছু একটা মনে হতেই এক থাবলা মাটি তুলে কয়েকবার ঘ্রাণ নিতেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল আমার। তারপরে সরাসরিভাবে ওনাকে বললাম, হরিপদবাবু, আমি একটু আপনাদের গ্রাম পরিদর্শনে যেতে চাই। উনি কিছুক্ষণ আমার দিকে চেয়ে বললেন, চলুন ঠাকুরমশাই, আমি আপনাকে গ্রাম ঘুরিয়ে আনছি। না হরিপদবাবু, আপনি এতটা পথ অতিক্রম করে এসেছেন, আপনি বরং বিশ্রাম নিন। অন্য কাউকে কি পাওয়া যাবে? হরিপদবাবু বেশ কিছুক্ষণ চিন্তা করে বললেন, আপনি আপনি এক কাজ করুন, আপনি বরঞ্চ আমার ছোট ছেলে নিতাইকে সঙ্গে করে নিয়ে যান। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। তার আগে আমি একটু আপনার জন্য ফলারের ব্যবস্থা করি। আপনি ফলার আগে সেরে নিন, তারপর নিতাইকে বলে দেবো আপনাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখিয়ে আনবে। কেমন? হরিপদবাবু কিছুক্ষণের মধ্যেই আমার জন্য বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছিল। ফলার করে আমার একটু বাগানে যাবার প্রয়োজন হয়ে পড়ল। ওনার থেকে গাড়ু চেয়ে বাগান সারলাম। সবেমাত্র হরিপদবাবুর বাড়ির দিকে গাড়ু হাতে ফিরব বলে ঘুরেছি, অকস্মাৎ মনের মধ্যে যেন একটা নিদারুণ অনুভূতি জেগে উঠল। সেই অনুভূতি ঠিক কীরকম তা বলে বোঝাতে পারবো না। তাকে ভাষায় ব্যক্ত করা সত্যি দুষ্কর কাজ। তবে এটা বললে কোনো ভুল হবে না যে একটা বিশাল বিপদ আমার সামনে উপস্থিত হতে চলেছে। এই মুহূর্তে তার অবস্থান আমার খুবই সন্নিকটে। সেই অজানা ভয়ের এক বৈচিত্র্যপূর্ণ অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই নির্জন আমবাগানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এমন হচ্ছে আমার? তাহলে কি না,
এই স্থানে আর বিন্দু মাত্র সময় নষ্ট করা যাবে না। এই কথা চিন্তা করে তাড়াতাড়ি ফেরবার জন্য এগিয়ে যেতেই মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুঁড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আবঝা আধারে তাকে দেখে একটু হলেও বোধ হয় ভয় পেয়ে চিৎকার করে হুলস্থুল বাঁধিয়ে ফেলতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। তোমাদেরকে বলেছিলাম না আমাদের গাঁয়ের সেই মধু সুন্দরী দেবীর কথা, যার মুখে সব সময় এক ধরনের মাতৃসুলভ হাসি লেগে থাকে। তিনি আমাকে কথা দিয়েছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই তিনি আমাকে দেখা দেবেন। তার জ্ঞানময়ী দৃষ্টিতে আমায় পথ দেখাবেন তিনি। তাহলে কি সত্যি আমার আজ সেই প্রলয়ের দিন ঘনিয়ে এসেছে, অথবা এটি কি তারই কোনো সতর্কবার্তা? আমার মনে সেই মধু সুন্দরী দেবীর কথা ভেসে উঠল, যিনি আমাকে একবার একটি গোপন মন্ত্র শিখিয়েছিলেন। বলেছিলেন বিপদের দিনে তিনি আমার পাশে থাকবেন, কিন্তু আমাকে তাকে চিনতে শিখতে হবে। মনের মধ্যে অজস্র চিন্তার মায়াজাল আচ্ছন্ন হয়ে রয়েছে। এই মধুসুন্দরী দেবীর আবির্ভাবের অর্থ কি? সত্যি কি আমার জীবনে এক ভয়ঙ্কর দিন ঘনিয়ে এসেছে? এটি কি কোনো গভীরতর সংকেত? দেবী কি শুধু আমাকেই দেখা দিলেন, নাকি তিনি কোনো সতর্ক বার্তা দিতে চান? তার আবির্ভাবের কারণ কি? কিন্তু সেই চিন্তাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে দূর থেকেই আমি তাকে প্রণাম করলাম। আমার তান্ত্রিক বিশ্বাস আমাকে শিখিয়েছে যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরকে স্মরণ করা এবং জ্ঞানীদের সম্মান করা। প্রণাম করতেই এক আশ্চর্য ঘটনা ঘটে গেল যেন। সেই মধুসুন্দরী দেবী হেসে হাত তুলে আশীর্বাদ করলেন, কিন্তু তার হাসি ছিল স্নিগ্ধ, আর তার আশীর্বাদ যেন আমার সমস্ত ভয়কে দূর করে দিল। আমার অন্তরে এক নতুন শক্তির সঞ্চার হলো। যেন মনে হলো তিনি হাত তুলে আমাকে অভয় দান করলেন। তার মুখে এক ধরনের গভীর শান্তি দেখা গেল। তারপর হঠাৎ দেখি কোথায় মধুসুন্দরী দেবী, কোথায় কি? এক মুহূর্ত আগেও যে দেবী আমার সামনে দাঁড়িয়েছিলেন তিনি যেন হঠাৎই বাতাসে মিলিয়ে গেছেন। তার কোনো চিহ্ন নেই। আমি সেইখানে গাড়ু হাতে একাকী দাঁড়িয়ে রয়েছি। আমার চারপাশে সেই নির্জন আমবাগানের নীরবতা, বাতাসের মৃদু শোঁ শোঁ শব্দ আর গাছের পাতার মড়মড় শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। হরিপদবাবুর বাড়িতে পৌঁছতেই ততক্ষণে একজন বছর 25-এর ছোকরা মতো যুবক এসে উপস্থিত হলো আমার সামনে। যুবকটির মাথায় বেশ পরিপাটি করে চুল আঁচড়ানো রয়েছে। তার চুলগুলো ছিল ঘন কালো, যেন সে সদ্য স্নান করে এসেছে। দাড়ি গোঁফ কামানো, মুখটা ছিল তার পরিষ্কার এবং সতেজ। নাকটা বেশ টিকালো। তার মুখে এক ধরনের চাপা বিষণ্ণতাও লক্ষ্য করলাম। সে যেন তার ভেতরে কোনো কষ্টকে লুকিয়ে রেখেছে, যা আমি তার মুখে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। হরিপদবাবু সংক্ষেপে আমার পরিচয় দিয়ে গ্রামটা ভালো করে দেখানোর কথা বলতেই লক্ষ্মীর নিখোঁজ হওয়াতে মন ভারাক্রান্ত থাকা সত্ত্বেও বেশ উৎসাহের সাথেই সে এগিয়ে চলল। তার চালচলনে বোঝা যাচ্ছিল যে সে এই সমস্যা সমাধানে আগ্রহী এবং সে জানে যে আমি তাকে সাহায্য করতে পারব। তার এই উৎসাহ দেখে আমার মনে এক ধরনের শক্তির সঞ্চার হলো।
ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, গ্রামের পুরনো খালপাড় আর ওই শ্মশানের কাছে বেশি সময় দাঁড়াবেন না, কেমন? শুনেছি সেখানকার বাতাস নাকি ভালো না। কিন্তু আমি তো কেবল পর্যটক নই, তান্ত্রিকও। আর তন্ত্রবিদ্যা আমার কাছে কেবল অলৌকিকতা নয়, বরং তা হল আত্মজ্ঞানের পথ, শক্তির সন্ধান এবং মানব অমানব জগতের সীমা লঙ্ঘনের প্রচেষ্টা। খালপাড়ের কাছে একটা শুকনো বটগাছের নিচে পৌঁছে আমি থমকে দাঁড়ালাম। সেখানে দেখি মাটির ওপর সাদা রং দিয়ে আঁকা কয়েকটি চক্রাকৃতি চিহ্ন, মাঝখানে লাল সিঁদুর ও ঘুঁচানো ধান, এবং একটি পুরানো তামার দণ্ড পড়েছিল সেখানে। সেটা দেখেই নিতাইকে বললাম, এটি কাল সাধনার ক্ষেত্র। কাল সাধনায় দেবী কালিকার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা হয়। তাতে সময়ের গণ্ডি পার করে জীবনের গভীরতম সত্যের উপলব্ধি করা যায়। তবে এই সাধনা অতীব বিপজ্জনক। এখানে সামান্য ভুল হওয়া মানে দেহ মন দুই ধ্বংসের মুখে। আরও লক্ষ্য করলাম এক কোণে কিছু হাড়গোড় ছড়ানো, সম্ভবত কোনো পশু বলির চিহ্ন। কাল সাধনার ক্ষেত্রে সাধারণত প্রাণী বলির প্রচলন রয়েছে, যদিও আমি নিজে বলি প্রথায় বিশ্বাসী নই। আমি বললাম, তন্ত্র কখনো হিংসা শেখায় না। প্রকৃত তান্ত্রিক জানেন জড় জগৎকে জয় করার আসল উপায় নিজের চেতনার নিয়ন্ত্রণ। শক্তি ভয় নয়। এবারে গ্রামের প্রাচীনতম মন্দিরের পেছনে আরেকটি জায়গায় দাঁড়াতেই আমি চমকে উঠলাম। মনে মনে বললাম, এইখানে মহাবিদ্যা সাধনার চিহ্ন স্পষ্ট। মহাবিদ্যা হল হিন্দু তন্ত্রের 10টি দেহ মুক্তিদাত্রী দেবীর সম্মিলিত রূপ, যারা চেতনার 10টি স্তরের প্রতীক। এরা হলেন কালী, তারা, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, বগলামুখী, ত্রিপুরা সুন্দরী প্রভৃতি। এই সাধনায় সাধক তার মনের সমস্ত প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে ভয়, কাম, মোহ, লোভ, লালসা সব কিছুর ঊর্ধ্বে ওঠে। ভুবনেশ্বরী সাধনায় সাধক বাস্তব ও স্বপ্নের সীমা পেরিয়ে দেবীকে অভ্যন্তরে অনুভব করেন। সাধনার সময় চন্দ্র, মুদ্রা, মন্ত্র এবং নির্দিষ্ট আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় চতুষ্কোণ আকৃতির মাটির চিহ্নগুলি সেই শক্তির প্রয়োগের নিদর্শন। এবারে আমরা পৌঁছে গেলাম গ্রামের প্রাচীনতম মন্দিরে। নিতাই বলল, এই হলো আমাদের গ্রামের কালীবাড়ি। খুবই পুরনো। আমাদের পূর্বপুরুষরাও এইখানেই পুজো দিতেন। মন্দিরটি প্রায় শতাব্দী প্রাচীন, তাই না? কালো পাথরেও কেমন শ্যাওলা জমে আছে। আমার হঠাৎই চোখ গিয়ে পড়ল মন্দিরের পেছনে এক কোণে পড়ে থাকা কিছু শুকনো লাল কাপড়ে মোড়ানো একটা সামগ্রীতে। আমি কাছে গিয়ে দেখলাম সেখানে একটা মাটির কলসি, কয়েকটি ছিন্ন বেলপাতা, হলুদ সিঁদুর আর কয়েকটি ঘুঁচি দেওয়া ধানের শীষ পড়ে আছে। সব কিছুই তন্ত্র সাধনার চিহ্ন। আমি মাটিতে হাত দিয়ে কিছুটা কাদা তুলে ঘ্রাণ নিয়ে বললাম, এটা কেবল মন্দিরের মাটি নয়। এটা কেবল মাটি নয়, এখানে কেউ নিয়মিত তন্ত্র সাধনা করে, খুব সম্ভবত শ্মশান তন্ত্র। আমার কথায় নিতাই কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আপনি এত কিছু কিভাবে বুঝলেন? এ আমার পেশাগত অভিজ্ঞতা। তন্ত্রের গন্ধ আমি চেনার চেষ্টা করি না,
সে নিজেই এসে ধরা দেয় আমার কাছে। তারপর আমরা হেঁটে চললাম গ্রামের পুরানো পুকুর পাড়ের দিকে। পুকুরের এক কোণায় একটা তাল গাছের নিচে ছোট্ট মাটির চাতাল, সেখানেই কিছু অদ্ভুত আঁকা চিহ্ন খোদাই করা রয়েছে। আমি সেগুলো হাতে ছুঁয়ে দেখে বললাম, এইগুলো যন্ত্র, কিছু তান্ত্রিক রক্ষাযোগ্যতা কিংবা নির্দিষ্ট দেবতার শক্তি আহ্বানের জন্য এই রকম যন্ত্র আঁকে। কিন্তু এটা খুবই পুরানো, হয়তো 3-4 পুরুষ বা তারও বেশির আগের কেউ এই জায়গায় সাধনা করতেন। নিতাই এবার কিছুটা ভয় পেয়ে বলল, এই জায়গাটায় আমরা ছোটবেলায় খেলতাম না, মায়ের বারণ ছিল। উনি বলতেন সন্ধ্যার পর এই পুকুর পাড়ে গেলে অশুভ কিছু লেগে যেতে পারে। এবার আমি কিছুটা গম্ভীর হয়ে বললাম, তোমার মা ঠিকই বলেছিলেন, এই জায়গা অলৌকিক শক্তির আধার। কিন্তু এমন শক্তি কেবল ভয় নয়, জ্ঞানও দেয়। যিনি উপযুক্ত তিনি বুঝে নিতে পারেন আপনা থেকেই। এবারে জঙ্গলের কাছাকাছি গ্রামের অদূরে আমরা পৌঁছালাম এক পরিত্যক্ত বাড়ির সামনে। বাড়িটি পোড়ো, ছাদে গাছগাছালি গজিয়ে গিয়েছে, জানালাগুলো ভাঙা, কিন্তু দরজার পাশে একটি তামার পাতের মতো কিছু একটা আটকানো। আমি সেটা দেখে থমকে দাঁড়ালাম, হাতে তুলে নিলাম সেটা। এটা সিদ্ধি লাভের তাম্রযন্ত্র। এখানে একসময় প্রবল শক্তিধর কোনো তান্ত্রিক বাস করতেন। এই বাড়ি এখন পরিত্যক্ত হলেও কিছু শক্তির ছাপ রয়েছে এখনো। নিতাই এবার মুখে হাত চাপা দিয়ে বলল, কিছুদিন আগে এক অন্ধ ওঝা এসেছিলেন। উনি বলেছিলেন এই বাড়ির ভেতর নাকি অবাধ্য শক্তি আছে। সেদিন থেকে কেউ আর সাহস করে না এদিকে আসতে। আমি মৃদু হেসে বললাম, ভণ্ড ওঝারা কেবল ভয় দেখাতে জানে, কিন্তু প্রকৃত তন্ত্র সাধক জানেন শক্তিকে মুক্ত করা যায় ভয়ের নয়, সাধনার মাধ্যমে। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম করিমপুরের প্রাচীন শ্মশানের কাছে। এখানে নাকি সন্ধ্যার পর কোনো আত্মার কান্না শোনা যায় বলে লোকমুখে প্রচলিত। আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কেউ যেন বাতাসের শব্দ থেকে কিছু বলবার চেষ্টা করছে, আর আমি সেটাই শোনার চেষ্টা করছিলাম। তারপর নিতাইকে বললাম, এখানে এখনো কিছু অসমাপ্ত সাধনার কণ্ঠস্বর ঘোরাফেরা করে, কিন্তু ভয় নেই, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি মনটাকে স্থির রাখো। হঠাৎই এক পাল শেয়াল ডেকে উঠল দূরে কোথাও, আর সেই আওয়াজ যেন মুহূর্তের মধ্যেই গ্রামের আকাশ ভারী করে তুলল। নিতাই আঁতকে উঠল। আমি ওকে শান্ত করে বললাম, শেয়াল নয়, শেয়াল নয়, এটা সংকেত। কেউ চাইছে আমি তাকে খুঁজে পাই। এসো আর একটু ভিতরে যাই। আমি নিতাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নিতাই, তোমাদের এই গ্রাম থেকে কোনো পুরুষ নিখোঁজ হয়েছে কি? নিতাই অবাক হয়ে উত্তর দিল, আপনি কি করে জানলেন? 3-7 আগে ঘোষপাড়ার চিন্ময় কাকু হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু পরের দিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু আপনি কি করে? শ্মশানের নিস্তব্ধতা, সন্ধ্যার আবছা আলোয় আরও পরিবেশটাকে গা ছমছমে লাগছিল। ঝোপঝাড়ে লুকিয়ে থাকা শেয়ালের হুঙ্কার, আরও দূরে কোথাও কাকের কাকলি মিলে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করেছিল। বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠেছে সেখানে, যেন অদৃশ্য কিছু আমাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম
শ্মশানের ঠিক পেছনের দিকে, যেখানে এক টুকরো উঁচু মাটির ঢিবি চোখে পড়েছিল আগেই। স্থানটি এমনভাবে আড়ালে ছিল যে সাধারণ কেউ সেখানে যাবে না। ঠিক তেমনই জায়গায় তান্ত্রিকেরা তাদের গোপন উপাচার সম্পন্ন করে থাকে। আমি হাঁটু মুড়ে বসে হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। মাটি ছিল নরম, সদ্য খোঁড়া বলেই মনে হলো। হয়তো কেউ সম্প্রতি এখানে কিছু পুঁতে রেখেছে। কিছুক্ষণ খোঁড়ার পর আমার আঙুলে ঠেলে উঠল এক শক্ত কিছু, একটা মাটির পাত্র। নিঃশব্দে সেটিকে তুলে আনলাম। পাত্রটি বেশ পুরানো, তবে এখনো অক্ষত অবস্থাতেই রয়েছে। তার মুখটা কাপড়ে ভালোভাবে বাঁধা ছিল। কেউ যেন কিছু রক্ষা করার চেষ্টা করেছে, অথবা যেন কিছু বন্ধ রাখার চেষ্টা করা হয়েছে। কাঁপা কাঁপা হাতে কাপড়টা খুলতেই আমার দৃষ্টিতে এলো এক ভয়াবহ দৃশ্য। পাত্রের ভেতরে ছিল একটা কঙ্কালের আঙুল, কিছু বিশেষ অদ্ভুত গন্ধযুক্ত চূর্ণ, আর তামার পাতায় উৎকীর্ণ কিছু মন্ত্র। সেই মন্ত্রের ভাষা সহজে বোঝার মতো নয়, তবে কিছু সংকেত ও পৃথিবীর মাধ্যমে বুঝতে পারলাম এটি এক ধরনের কাল সাধনার উপাচার। এটি কোনো সাধারণ তান্ত্রিক ক্রিয়া নয়। এটা এমন এক সাধনা যেখানে সাধকের নিজের শরীর বা আত্মা ব্যবহার করে শক্তিকে আহ্বান করা হয়। সাধকের নিয়ন্ত্রণ না থাকলে সেই শক্তি তার বিপদ ডেকে আনে। আমার পাতায় উৎকীর্ণ মন্ত্র ছিল একটি বিশেষ রক্ষা কবচ, যেটি সাধকের চারপাশে এক মায়াজাল সৃষ্টি করে, যাতে কোনো অপদেবতা তার শরীর অধিকার করতে না পারে। কিন্তু পাতাটির কোণা ছিল ছেঁড়া, কাজেই কিছু মন্ত্র স্পষ্টতই অপূর্ণ। এটা দেখে আমার সন্দেহ আরও গভীর হলো। মনে হলো কেউ হয়তো এই জায়গাটিতে এক ভয়ানক তন্ত্র সাধনার মাধ্যমে নিজের শক্তি বাড়াতে চাইছিল, কিন্তু সে সাধনা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেনি। তার মাঝপথেই ভেঙে পড়েছে। আর সেই কারণেই হয়তো যে আত্মা বা শক্তি তাকে ঘিরেছিল তা মুক্ত হয়ে গেছে। এই মুক্ত শক্তি হয়তো এখন গ্রামে অশুভ ছায়া ফেলছে। ঘোষপাড়ার চিন্ময় বাবুর অস্বাভাবিক মৃত্যু তারই প্রমাণ। মনে হলো এই কাপালিক শক্তি আবারও সক্রিয় হওয়ার জন্য সময়ের অপেক্ষায় আছে, আর অমাবস্যার রাতেই সে সম্পূর্ণ আবির্ভূত হবে। আমাকে দ্রুত কিছু করতে হবে, নইলে কুসুমপুর ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছবে। আচ্ছা নিতাই, চিন্ময় বাবুর সাথে ঠিক কি হয়েছিল একটু বলো তো আমায়। নিতাই যা বলল তার কথার অর্থ কিছুটা এমন। দিন 7 আগের ঘটনা। তখন বর্ষার শেষ, আকাশে হালকা মেঘ, গরমে হাঁসফাঁস করা দুপুর। কুসুমপুর গ্রামের ঘোষপাড়ার তখন সবে দুপুরের খাওয়া দাওয়া সেরে সবার বিশ্রাম নেওয়ার সময়। চিন্ময় বাবু, যিনি ছিলেন বছর 60-এর একজন সাধারণ গৃহস্থ মানুষ, তখন তিনি উঠোনে বসে গরুর জন্য জাবনা কুটছিলেন। এক হাতে কুড়াল, অন্য হাতে ছেঁড়া পাটের আঁটি, মাথায় গামছা পেঁচানো ছিল। চোখে মুখে যেন বরাবরের মতোই এক নির্লিপ্ত শান্তি। ঠিক সেই সময়েই শুরু হলো অস্বাভাবিক কিছু।
হঠাৎ করেই চিন্ময়বাবু শুনতে পেলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে। সেই ডাক ছিল বড়ই অদ্ভুত, যেন অনেক দূর থেকে আসছে, আবার একেবারে কানের কাছে এসে বাজছে। সেই কণ্ঠে এক অমোঘ আকর্ষণ, এক গভীর টান উপলব্ধি করে চিন্ময়বাবু। চিন্ময়বাবুর মুখের ভাব নিমেষেই বদলে গেল। তিনি থমকে দাঁড়ালেন। চারিদিক দেখে বুঝে উঠতে পারছেন না কোথা থেকে এলো এই আওয়াজ। ঘরের ভেতরে তখন চিন্ময়বাবুর স্ত্রী আর তাদের একমাত্র মেয়ে মিনু বসেছিল। হঠাৎই তারাও সেই অদ্ভুত ডাক শুনতে পেল। একই রকম ডাক, যেন কারো আত্মা কাউকে টেনে নিচ্ছে। চিন্ময় গিন্নি ছুটে বাইরে এসে দেখলেন চিন্ময়বাবু এক দৃষ্টিতে জঙ্গলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি তখন চিন্ময়বাবুকে বারবার ডাকলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। সে যেন সম্মোহিত, নিঃশব্দে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করেছেন চিন্ময়বাবু। আর তার 13 বছরের বাচ্চা মেয়ে মিনু বাপার ধুতি ধরে টান দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। তার ছোট্ট হাতে বাবাকে আঁকড়ে ধরতে চায় মিনু, কিন্তু অবিশ্বাস্যভাবে চিন্ময়বাবু তার মেয়েকে এক ঝটকায় সরিয়ে দেয়, এমন ভাবে যে সে মাটিতে পড়ে যায়। সে বাবার এমন রূপ কখনো দেখেনি। চিন্ময়বাবু কখনো এমন রূঢ় বা উদাসীন ছিলেন না। তার নিজের মেয়েকে যে এমন করে সরিয়ে দেবেন তা যেন অবিশ্বাস্য। এরপর চিন্ময়বাবু ধীরে ধীরে একেবারে নিশ্চিত পায়ে জঙ্গলের দিকে চলে যান। চিন্ময়বাবুর স্ত্রী পেছন থেকে ডাকতে থাকেন, পাড়া প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে চিন্ময়বাবু গাছপালার মাঝে অদৃশ্য হয়ে গেছেন। সন্ধ্যা নামতে না নামতেই গ্রামের লোকেদের মধ্যে খবর রটে যায় চিন্ময়বাবু অলৌকিক শক্তির ফলে জঙ্গলের মধ্যে একাকী অদৃশ্য হয়ে গিয়েছেন। খোঁজাখুঁজি চলল রাত ভোর। পাড়ার লোকজন মশাল হাতে জঙ্গলের ভেতরে ঢুকলো। চিন্ময়বাবু হয়তো পথ ভুলে গেছেন ভেবে আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কিছু নেই। না কোনো পায়ের ছাপ, না কোনো কাপড়ের চিহ্ন। চিন্ময়বাবুর স্ত্রী ছাদের কোনায় বসে কান্নায় ভেঙে পড়েন। মিনু কিছুই বুঝতে পারে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তার মায়ের দিকে। পরদিন সকাল হলো। যখন আলো একটু পরিষ্কার হলো, তখন জঙ্গল লাগোয়া এক পুকুর পাড়ে গ্রামের কয়েকজন রাখাল ছেলে খুঁজে পেল চিন্ময়বাবুর নিথর দেহটা। মুখটা বিকৃত, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ঠোঁটের কোণ বেয়ে নেমে গেছে শুকিয়ে যাওয়া লাল রক্তের ধারা। আর হাত দুটো বুকের কাছে এমন ভাবে জড়ানো যেন তিনি মৃত্যু নয়, কোনো ভয়াবহ দৃশ্য থেকে আটকে জমে গিয়েছেন। গ্রামের ডাক্তারি পড়ুয়া হরিশ বলে গেলেন তার হৃদযন্ত্র বিকল হয়ে গেছে, কিন্তু এমন মুখ কিছু ভয়াবহ ঘটনা দেখলে তবেই হয়। গ্রামের অনেকেই এই বিষয়ে নিজেদের মধ্যে কথা চালাচালি করতে লাগলো, কিন্তু এই ঘটনার কোনো পাক্ষিক বিবরণ কেউই বার করতে পারল না।
এ যেন শুধু মৃত্যু নয়, এ ছিল এক ইঙ্গিত, এমন এক শক্তির পুনর্জাগরণের ইঙ্গিত যার অস্তিত্ব এই গ্রামের গভীরে বহু বছর ধরে লুকিয়েছিল। এখন এখন ফিরে এসেছে গ্রামের অভিশাপ হয়ে। আচ্ছা, আর একটা কথা বলো তো, মিনুর হাতে কি কোনো তাবিজ বাঁধা আছে? হ্যাঁ ঠাকুর মশাই, তবে কিসের তাবিজ জানি না, কিন্তু একটা তাবিজ যে আছে সেটা আমি দেখেছি। বুঝতে পেরেছি। চলো, আগামীকালই অমাবস্যা, হাতে সময় খুব কম, নইলে যে সর্বনাশ হয়ে যাবে। অনেক কাজ করতে হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আমরা হরিপদবাবুর বাড়িতে ফিরে আসতেই উনি প্রায় ছুটে এসে বললেন, আপনি কি কিছু বুঝতে পারলেন? আমাদের মেয়েটা কি আদৌ? কথাটা শেষ করার আগেই উনি হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলেন। ওনাকে এইভাবে ভেঙে পড়তে দেখে মনটা সত্যি খারাপ হয়ে গেল। তাই সান্ত্বনা দিয়ে বললাম, দেখুন হরিপদবাবু, যে কোনো কাপালিক তার শক্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে বলি দিয়ে থাকে, আর সেখানে অমাবস্যা তাদের জন্য একটি উপযুক্ত দিন। তাই এইটুকু বলতে পারি, আগামীকাল যেহেতু অমাবস্যা, তাই সেই কাপালিকের আত্মা যা বিপদ ঘটানোর কালকেই করবে। এবার অবাক হওয়ার পালা হরিপদবাবুর। উনি বিস্মিত সুরে বললেন, কিন্তু ঠাকুর মশাই, সেই কাপালিক তো মারা গিয়েছে কত বছর আগে, তাহলে সে কি করে ফিরে এলো? না, সে ফিরে আসেনি, তবে তাকে ফিরিয়ে আনা হয়েছে, আর সেই কাজ করেছে আপনারই গ্রামের কেউ। আশা করছি আগামীকালের মধ্যেই তার পরিচয় আপনাদের সামনে আমি রাখতে সক্ষম হব। আচ্ছা হরিপদবাবু, আপনি কি একটিবারের জন্য আমাকে সেই কুয়োটি দেখাতে পারবেন যেখানে সেই কাপালিককে পুঁতে ফেলা হয়েছিল? নিশ্চয়ই, আপনি চলুন আমার সঙ্গে, আমি দেখাচ্ছি সেই জায়গা, সেই কুয়ো। হরিপদবাবুর সাথে এগিয়ে গেলাম সেই কুয়োর উদ্দেশ্যে। সেই কুয়োর কাছাকাছি আসতেই আমি রীতিমতো চমকে উঠলাম। এমনকি হরিপদবাবুর মুখ দেখেও বুঝতে পারলাম যে এত বছরে পরিবেশটার এমন দশা দেখতে হবে সেটা উনিও কল্পনা করেননি। সেখানে গাছপালাগুলো ছোটখাটো এক বন জঙ্গলের মতো পরিবেশ সৃষ্টি করেছে। কিছুটা দূরেই মড়মড় করে একটা গাছের ডাল ভেঙে পড়ার শব্দ ভেসে এলো। জঙ্গলি বাঁদরের দল লুটপাট করার অভিপ্রায়ে এসে কিছু একটা দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। আমাদের পদশব্দে ভীত সাপেরা একে বেঁকে চলে যেতে লাগলো ঝোপের আড়ালে। এসব দেখে একেবারেই চুপ করে গেছেন হরিপদবাবু। ঠিক এই সময় এই জঙ্গল কাঁপিয়ে তীক্ষ্ণ স্বরে কয়েকটা পাখি ডেকে উঠল। তারপর আবার সব চুপচাপ। থমথমে কয়েক মুহূর্তের পর সেই পরিবেশে শুধুমাত্র ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা গেল না। আমি আর দেরি না করে আমাদের দুজনের গাত্রবন্ধনের ব্যবস্থা করে ফেললাম, কারণ এইটুকুই এতক্ষণে বুঝতে পেরেছি যে এইবার আমাদের মোকাবিলা হতে চলেছে এক ভয়ঙ্কর কাপালিকের প্রেতাত্মার সঙ্গে। আর এও বুঝতে পেরেছি যে এই প্রেতের একজন পোষা পিশাচ আছে। যতদূর মনে হয় সেই পিশাচ হলো ডুংরি পিশাচ। নিতাইয়ের কাছ থেকে, চিন্ময় বাবুর বর্ণনা থেকে এইটুকু বুঝতে পেরেছি যে অমন ভয়ঙ্কর আকারের পিশাচ কেবলমাত্র ডুংরি পিশাচেরই হয়ে থাকে।
আমরা দ্রুত পায়ে জঙ্গল ভেঙে এগুতে লাগলাম সেই কুয়োর দিকে। আকাশের দিকে চোখ যেতেই চমকে উঠলাম। জমাট বাঁধা মেঘের গায়ে বিদ্যুৎ চমকালো একটা। কানে এলো মেঘের প্রবল গর্জন। বৃষ্টি নামার আগে কিছু পাগলা হাওয়া গাছগুলোকে প্রবল বেগে দুলিয়ে দিয়ে গেল। হঠাৎ করেই এই ঝড় ওঠায় আমি আর হরিপদবাবু দুজনেই আলাদা হয়ে পড়েছিলাম। এগোতে গিয়েই বোধহয় কোনো আলগা পাথরে পা পড়ল ওনার। নিজেকে বাঁচাতে গিয়ে আরও টাল খেলেন। হোঁচট খেয়ে পড়লেন কিছু দূরে মাটিতে। শ্মশানের পিছন দিকে একখানা জলাশয় রয়েছে বলে ওই জায়গাটায় শ্যাওলা ধরে রয়েছে, তার সাথে জায়গায় জায়গায় বেশ পিছল হয়ে রয়েছে। পায়ের নিচে শ্যাওলা ধরা নুড়িগুলো দেখতে বেশ অদ্ভুত লাগছিল। আর সেই নুড়ির মধ্যে থাকা বড় সাদাটে রঙের পাথর কেমন যেন পিছল হয়ে রয়েছে। হরিপদবাবু ঝুঁকে ওই লম্বাটে পাথর তুলতে গিয়েও ছুঁড়ে ফেলে দিলেন। ওগুলো তো কোনো পাথর নয়, আসলে ওগুলো কোনো প্রাণীর হাত অথবা পায়ের হাড়। ভয়ে হতভম্ব হরিপদবাবুকে আরও চমকে দিল একটা তীব্র আর্ত চিৎকার। বেশ, আমি নিজেও সেই গলা শুনে চমকে উঠলাম। বেশ বুঝতে পারছি যে সেই কাপালিকের নিজের মায়াজাল বিস্তার শুরু হয়েছে। এর মধ্যে থেকে খুব শিগগিরই হরিপদবাবুকে বের করে আনতে না পারলে খুব বড় একটা বিপদ ঘটে যেতে পারে। কারণ এই মায়া হরিপদবাবুরই মনের মধ্যে বাস্তব এবং কল্পনার মধ্যেকার সূক্ষ্ম ফারাকটাকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে প্রায়। তাই তার মনের মধ্যে ওঠা প্রথম প্রশ্নই হলো, কেউ কি তাকে মেরে ফেললো? তবে কি এবার ওনার পালা, নাকি মিথ্যেই ভয় পাচ্ছেন উনি? শেষমেশ ওখান থেকে পালানোটাই শ্রেয় বলে মনে করলেন উনি। অনেক কষ্টে একটা মন্দের ভালো পথের সন্ধান পেলেন উনি। তারপর চলতে গিয়েও আবারও পড়ে গেলেন। এইভাবে কোনো মতে হাঁকু পাঁকু করে জঙ্গল থেকে বেরোনোর বৃথা চেষ্টা করে যেতে লাগলেন তিনি। একটানা এতক্ষণ চলার পর হরিপদবাবুর পক্ষে এক পাও বুঝি আর চলা যায় না। আচমকা আকাশ বিদীর্ণ করে এক পৈশাচিক হাসি ভেসে আসতে লাগলো। সেটা শুনেই হরিপদবাবু যেন চোখের সামনে অন্ধকার দেখলেন। উনি বুঝতে পারছিলেন চিন্ময়বাবুর বাড়িতে যে ছায়ামূর্তি এই সব কাজকর্ম করে চলেছে তার পরবর্তী শিকার এবারে হরিপদবাবু নিজেই হতে চলেছেন। এইবারে তিনি পিছন ফিরেই দৌড়তে শুরু করলেন। গাছপালার ছাপটায় তার শরীরে অজস্র চোটাঘাত লাগলেও বিনা ভ্রুক্ষেপে তিনি দৌড়তে লাগলেন। শেষমেশ এসে পৌঁছলেন একটা আম গাছের সামনে। তার আড়ালে লুকিয়ে হাঁপাতে লাগলেন হরিপদবাবু। মুহূর্তের মধ্যেই দেখতে পেলাম সেই ভয়ানক দর্শনের পিশাচকে। হরিপদবাবুর এই ভীত সম্ভ্রস্ত চেহারা দেখে সেই পিশাচের মুখ থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর দর্শনের দাঁতের সারি। তার সাথেই গণবিদারী হাসির সেই দমক। সেই দমকে হরিপদবাবুর পিলে চমকানোর মতো অবস্থা। লোকের উপকার করতে এসে শেষমেশ নিজের প্রাণ যায় পরিস্থিতির সম্মুখীন। সেই হাসির দমকের শেষে অদ্ভুত দর্শন ছায়ামূর্তি সবেমাত্র হরিপদবাবুর গলা লক্ষ্য করে হাত বাড়াতেই যাবে, এমন সময় আমি তড়ি ঘড়িতে এগিয়ে যেতে লাগলাম। আমার উপস্থিতি লক্ষ্য করলেও সেটা ভ্রুক্ষেপ না করেই
নিজের কাজেই রত ছিল সেই পিশাচ, আর এতেই হলো তার কাল। আমি মধুসুন্দরী দেবীকে স্মরণ করে এক ঝটকায় সেই পিশাচের টুটি লক্ষ্য করে দিলাম এক চাপ। অমনি দেখতে পেলাম এক আশ্চর্য জিনিস। সেই পিশাচ আমার সামনে একেবারে কুপোকাত হয়ে পড়ল। সে বেচারা ভাবতেও পারেনি যে আমার মতন একজন সাধারণ সাধু তার মতন একটা ভয়ঙ্কর পিশাচকে কুপোকাত করে ফেলতে পারে। পিশাচ বেটা লুটিয়ে পড়ল। তার কপালে বুলিয়ে দিলাম সঙ্গে থাকা মন্ত্রপুত জল। সেই তরলের স্পর্শে আসতেই ত্রাহি ত্রাহি চিৎকার করে উঠল সেই পিশাচ। এক নারকীয় হাহাকার ও আর্তনাদের মধ্যে দিয়ে সে মিশে গেল অনন্ত মহাশূন্যে। ওদিকে হরিপদবাবু সামনে সেই পিশাচকে দেখেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমি ওনাকে কোনো রকমভাবে জাগাতেই দেখতে পেলাম তার মুখের মধ্যে তখনও রয়েছে ভয়ের তীব্র ছাপ। তাকে সংক্ষেপে ব্যাপারটা বলতেই উনি বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। আমি সামান্য হেসে ওনাকে বললাম, হরিপদবাবু, সবে সেই কাপালিকের পোষা পিশাচটা ধ্বংস হয়েছে, যদিও সেই কাপালিকের প্রেত এখনো বহাল তবিয়তেই রয়েছে। আপনি যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন হরিপদবাবু, তবে এইটুকু বলতে পারি, যতই অশুভ শক্তির বৃদ্ধি ঘটুক না কেন, শুভ শক্তির বিকাশ সেই কালো শক্তিকে সমূলে বিনাশ করতে সক্ষম। হরিপদবাবু বিস্তারিত চোখে আমার দিকে তাকিয়েছিলেন। তার মুখের এতক্ষণের জমা হওয়া দুশ্চিন্তার মেঘ কিছুটা ফিকে হয়ে আশার আলো উঁকি দিচ্ছিল। ঠাকুর মশাই, সেই কাপালিক তো মারা গিয়েছে আজ 20 বছরের বেশি হয়ে গিয়েছে। তাহলে সে কি করে ফিরে এলো? কে ফিরিয়ে আনলো তাকে? হরিপদবাবুর কথা শেষ না হতেই একটা বিরাট অট্টহাসির শব্দে সেখানকার শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যেই চুরমার হয়ে গেল। হাসিটা এমন ভয়ঙ্কর আর তীক্ষ্ণ ছিল যে হরিপদবাবুর মুখের তীক্ষ্ণ আশা নিমেষেই কর্পূরের মতো উবে গেল। ঠাকুর মশাই, ওটা কিসের হাসি? তার চোখ আতঙ্কে বিস্ফারিত হলো। আমার দৃষ্টি স্থির। আমি হরিপদবাবুর দৃষ্টি অনুসরণ করে পশ্চিমে তাকিয়ে দেখলাম আবছা আলো আঁধারির মধ্যে আমাদের থেকে 10 হাত দূরে একটা অস্পষ্ট ছায়া মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মূর্তিটি অনেকটা মানুষের মতো, কিন্তু মানুষ নয়। তার চারপাশে কুয়াশার মতো কালো অন্ধকার ঘুরছে। তার অবয়বে এক ধরনের বিভৎসতা ও চাঞ্চল্যতার ছাপ স্পষ্ট। আমার কথা শুনে ওনার মনে যতটা আশার সঞ্চার হয়েছিল, ঠিক সেই মুহূর্তেই এক বিকট অট্টহাসির শব্দ শুনে সেই আশাও যেন অক্ষুরেই নিঃশেষ হয়ে গেল। সেই কাপালিকের প্রেত মূর্তি এবারে আমাদের দিকে তাচ্ছিল্যের মতো দেখে ধীরে ধীরে ঝুঁকে নিচে মাটির দিকে এসে এক মুঠো ধুলো তুলে নেয়। তার ঠোঁট নড়ে ওঠে, যেন কোনো অস্পষ্ট মন্ত্র উচ্চারণ করছে সে। মুহূর্তের মধ্যেই বাইরের অন্ধকার আকাশে অসংখ্য ছোট ছোট কালো বিন্দু দেখা যেতে শুরু করে। তাদের সম্মিলিত গুঞ্জন ক্রমশ বাড়তে থাকে। এক তীব্র ভয়াল শোঁ শব্দে তা পরিণত হয়। ভীমরুলের দল দ্রুত গতিতে আমাদের দিকে উড়ে আসতে থাকে। হরিপদবাবু ভয়ে কুঁকড়ে যান, মুখে হাত দিয়ে ঢাকেন। দ্রুত নিজের ঝোলা থেকে কিছুটা মাটি নিয়ে, জয় মা মধুসুন্দরী, রক্ষা করো মা, এই বলে আমি বিন্দুমাত্র দেরি না করে চোখ বন্ধ করে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে দ্রুত মন্ত্র উচ্চারণ করতে থাকি। মন্ত্র শেষ হতে না হতেই
বাইরের আকাশে এক ভিন্ন দৃশ্য দেখা যায়। দিগন্ত থেকে ঝাঁকে ঝাঁকে বিশাল কালো কালো পাখি উড়ে আসতে শুরু করে। শকুন, তাদের তীব্র ডাক ভীমরুলের গুঞ্জনকেও ছাপিয়ে যায়। শকুনের দল তীব্র বেগে ভীমরুলের দলের দিকে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক প্রবল আক্রমণ আর পাল্টা আক্রমণের ঝড়। ভীমরুলেরা শকুনের পালকের মধ্যে ঢুকে হুল ফোটাতে শুরু করে, কিন্তু শকুনের ধারালো ঠোঁট ও নখ তাদের ছিন্ন ভিন্ন করে দেয়। আকাশ ভরে যায় ভীমরুলের ডানার ঝাপটা ঝাপটি আর শকুনের তীব্র চিৎকারে। তারপর শুরু হলো প্রবল আক্রমণ আর পাল্টা আক্রমণের ঝড়। শেষ অবধি সেই ভীমরুলের বাহিনীকে কুপকাত করে শকুনের দল বিদায় নিল। ঠিক যেভাবে রামায়ণে গরুর তার শেষ রক্তবিন্দু দিয়ে রাবণকে আটকানোর চেষ্টা করেছিল, ঠিক সেইভাবেই তার শিষ্যরা অন্যায়ের বিরুদ্ধে সেই ভীমরুলের বাহিনীকে রুখে দিয়েছিল। এবারে সঙ্গের ঝোলা থেকে বের করলাম সেই কঙ্কালের আঙুল। এটিকে পুড়িয়ে ফেলতে পারলেই কাপালিকের সমস্ত জাড়িচুরি শেষ হয়ে যাবে। এটাই শেষ অস্ত্র। একে ভস্মীভূত করতে পারলেই সেই প্রেতের শক্তি শেষ হবে। আমি দেখলাম শুকনো পাতা ও কাঠকুটো জড়ো করে তাতে আগুন লাগানোর চেষ্টা করলেন। আগুন ধরতেই দূরে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তিটি যেন আরো শক্তিশালী হয়ে ওঠে। এক প্রবল ঝোড়ো বাতাসে আগুনের শিখা নিমেষে নিভে যায়। শুকনো পাতা দিয়ে সেই অস্থিকে পোড়ানোর চেষ্টা করতেই সেই প্রেত এবারে ঝোড়ো বাতাস দিয়ে সেই আগুনকে নেভানোর চেষ্টা করতে লাগলো। একেবারে ব্যর্থ হওয়ার সাথে সাথেই আমার মনের মধ্যে এক তীব্র জেদ চেপে বসলো। তাই পুনরায় সেই প্রেত যাতে আর কিছু করতে না পারে, তাই কমণ্ডল থেকে জল ছিটিয়ে দিলাম। এর পরিমাণ স্বরূপ দেখতে পেলাম সেই প্রেত তারস্বরে গর্জন করতে শুরু করেছে। তুই আমাকে আটকাতে পারবি না পিশাচ, পারবি না তুই আমাকে আটকাতে। এইবার যখন আগুন সামান্য ধরেছে, আমি দ্রুত তার কমণ্ডল থেকে জল ছিটিয়ে দিই আগুনের চারপাশে, যেন একটা অদৃশ্য প্রাচীর তৈরি করেছে সেই কমণ্ডল জল। একসাথে আমি প্রেত মূর্তির দিকে তাকিয়ে কমণ্ডলুর জল ছিটিয়ে দিই। সঙ্গে সঙ্গেই এক ভয়ানক গর্জন ভেসে আসে। ছায়া মূর্তিটি যেন তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যায়। তার কালো ধোঁয়া আরো ঘন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। তারপর ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। তখন সে আমাকে বিনতি করে বলতে শুরু করে, তান্ত্রিক, আমাকে ছেড়ে দে তুই। সবার আগে বল, তুই ওই মেয়ে তিনটিকে কোথায় রেখেছিস? বল বলছি। বলবো না। তবে রে। কমণ্ডল থেকে পুনরায় জল ছিটিয়ে দিতেই তার সেই গর্জন নিমেষের মধ্যে থেমে গেল। এবারে সে বিনতির সুরে বলল, কুয়োর মধ্যে হাত পা বাঁধা অবস্থায় দড়ি দিয়ে ঝোলানো রয়েছে, এবার আমাকে ছেড়ে দে। তোর মতন পাপীকে এই ভূমিতে ছেড়ে দিলে তুই সব কিছু শেষ করে দিবি। ছেড়ে দে তারানাথ, তোর সব প্রশ্ন শেষ। তোর জন্য আমার বলিদান ভেস্তে গেল। ওই তিনটে কুমারী মেয়ে তাদের রক্তের শক্তি সঞ্চয় করে কালকের মধ্যেই আমি দেবতা হয়ে যেতাম। জগৎ আমার পায়ের তলায় লুটিয়ে পড়তো। আমার এতদিনের সাধনা সব বন্ধ হলো। এবারে দয়া কর তান্ত্রিক, আমাকে মুক্তি দে। এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ছেড়ে দে তান্ত্রিক, ছেড়ে দে, ছেড়ে দে। কথা শেষ করার আগেই সেই আঙুলের অস্থিটাকে জ্বালিয়ে দিলাম। ধীরে ধীরে
সেই কাপালিকের বিনাশের সাথেই সূচনা হলো নতুন দিনের। চিন্ময় ঘোষের সামান্য ভুলে সেই কাপালিক মুক্তি পেয়ে কি কাণ্ডটাই না ঘটিয়েছিল। আর একটু দেরি করলে হয়তো ওই বাচ্চা মেয়েগুলোকে আর বাঁচানোই যেত না। গল্প শেষ করে তারানাথ বলল, কি কেমন শুনলে গল্প? কিশোরী বলে উঠল, বেশ জব্বর এক গল্প শুনলাম কিন্তু। আচ্ছা তবে আজকে আসি ঠাকুরমশাই, অনেকটা বেলাও হয়ে গেল। কিশোরীর কথা শুনে রীতিমতো অগ্নিশর্মা হয়ে উঠল তারানাথ। ফের যদি কখনো আমি তোমাদের গল্প শোনাই তাহলে আমার নামও তারানাথ নয়, মিলিয়ে নেবে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও কাপালিকের রোষ। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি শুভম, তারানাথের ভূমিকায় প্রিয়াংশু, অন্যান্য চরিত্রে দেবদাস, প্রিয়ম, প্রান্তিকা, নিরুপম, অরিত্র, সনক, তমাল, তুষার, সুরজিৎ ও শঙ্কর। সাউন্ড ডিজাইনিংয়ে সাউন্ডস্কেপ। আমাদের আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিয়ালি। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল মা জাতের গল্পটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আপনাদের জন্য নতুন একটি ভৌতিক গল্প নিয়ে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।